জুলাই ফাউন্ডেশনের টাকা হাতিয়ে নিচ্ছে মধ্যস্থতাকারীরা। ভুয়া নিবন্ধনের প্রমাণ, নথি জালিয়াতিতে সক্রিয় প্রতারক চক্র। ওনার নামটা আমার মনে নাই, কিন্তু জিএম শাখার কর্মকর্তা একজন দিয়েছে। অনেকে তো অনেক দুর্নীতি করতেছে, কিন্তু সেই জায়গাটাতে আমি কখনোই যাই নাই। উনি শুধু এই জায়গা না, উনি সাথে 7-8টা জায়গা থেকে উনি টাকা নেয়, ইভেন উনি শহীদ পরিবারের কাছ থেকেও টাকা নেয়। আওয়ামী লীগ বিএনপির রাজনীতির পর বরিশালের এনপিপি নেতা হান্নানের ফের দলবদল। আগামী নির্বাচনে প্রার্থী হতে চান জাতীয় নাগরিক পার্টি থেকে। অব্যাহত ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 29 জন নিহত। এক দশক পর কারাগার থেকে ফিলিস্তিনি তরুণকে মুক্তি দেওয়া হলেও বহাল নানা বিধিনিষেধ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দিচ্ছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাপ্ত টাকার একটা অংশ হাতিয়ে নিচ্ছে মধ্যস্থতাকারীরা। এমনকি বরাদ্দ টাকা না পাওয়ারও অভিযোগ করছেন অনেকে। আগেও ভুয়া নিবন্ধন করে কেউ কেউ হাতিয়ে নিয়েছেন এই অর্থ। তবে এবার অর্থের বিনিময়ে কাগজপত্র করিয়ে জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থা থেকে টাকা জোগাড় করে দিচ্ছে একটি পক্ষ। এমনই এক অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। লামিয়া তিথি রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে প্রাণ গেছে হাজারো ছাত্র জনতার। অঙ্গহানি আর শরীরে নির্যাতনের ক্ষত নিয়ে এখনো কাতরাচ্ছেন অনেকেই। নতুন বাংলাদেশ তৈরিতে যাদের অবদান সবচেয়ে বেশি, সেসব শহীদ ও আহতদের সহায়তা দিচ্ছে সরকার। তবে এখনো থামেনি অবৈধ আর্থিক লেনদেনের পুরনো ভূত। জুলাই ফাউন্ডেশনের অর্থ বিতরণে কারো কারো কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করেছেন কেউ কেউ। হাফিজা আক্তার হ্যাপি গেল 21 জুলাই সাইনবোর্ড এলাকায় শহীদ হয় তার স্বামী আহসান কবির শরীফ। রাষ্ট্রীয় তালিকায় ওনার নাম থাকলেও বরাদ্দ টাকা পেতে হ্যাপিকে গুনতে হয়েছে অন্তত 50,000 টাকা। আফরিন আপু আমাকে নিয়ে এইখানে আসার পর আর কি টাকাটা আমি ক্যাশেই তাকে দিই। নারায়ণগঞ্জের অঙ্কন দাস, বেলাল হোসেন, বুলবুল শিকদার সহ আরো কয়েকটি পরিবারও এমন ভুক্তভোগী। আফরিন আপা বলতেছে যে এইভাবে পোক টিকতে পেয়ে অনেক মানুষেরকে এইভাবে সত্যি তো দিতে চায় না, তো আপনারা যদি কিছু টাকা খরচ করেন তাইলে এটা আমি কইরা দিতে পারবো। ফোন দেওয়ানোর পরে আফরিন আপু ফোন দিচ্ছে যে ভাই টাকাটা দিলেন না, ঠিক আছে আরেকটা 50,000 টাকার অ্যামাউন্ট আসবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 50,000 টাকা অ্যামাউন্ট আসবে, ওই অ্যামাউন্টটাতে আপনার নামটা তো ইনশাল্লাহ ঢুকাইতে পারি। আমরা টাকাটা দিতে চাই নাই, 2 দিন পর দিয়েছি। পরে ডিসি অফিসের সামনে দাঁড়াইছে, ফোন দিয়েছে আঙ্গরে, পরে গেছি, পরে 10,000 টাকা দিয়েছি। হ্যাঁ কয় বলে অনেক অপমান হয়েছে। প্রশ্ন হচ্ছে কে এই দিলশাদ আফরিন। খোঁজ নিয়ে জানা যায় এনসিপির নারায়ণগঞ্জ জেলার অন্যতম সংগঠক ছিলেন তিনি। অভিযোগ ওঠার পর বহিষ্কার করা হয় তাকে। ওই ফাইলের কাজ, হ্যাঁ সত্যই তো। ওইটা তো মানে 5-এর নিচে তো হবে না, মানে একটা 5। জি। এসব অভিযোগ শুরুতে অস্বীকার করলেও এক পর্যায়ে নমনীয় হয়ে সমঝোতার চেষ্টা করেন আফরিন। আমি ভাই আপনার সাথে আগে কথা বলবো, এই সমস্ত বিষয় আশাগুলো নিয়ে আগে আপনি আমার সাথে কথা বলেন। আমি বুঝতে পারছি ভাই, আপনি তো ফাউন্ডেশনের একজন। কিভাবে শহীদ ও আহতদের সরকারি তালিকা আসলো তার কাছে? জিএম শাখা থেকে ওনার নামটা আমার মনে নাই, কিন্তু জিএম শাখার কর্মকর্তা একজন দিয়েছে। রাখেন একটা নাম্বার তোমাকে কথা বলা দিব, হ্যাঁ তুমি কথা বলবা, যে বলবা কাজটা 5-এর নিচে করতে পারবো না। তো এতদিন আমরা নিজেদের টাকা দিয়ে করছি, তো এখন তার এটা সম্ভব হইতেছে না। তো এটা যদি এখন আপনাদের থেকে কিছু দেন তাহলে এটা ভালো হয়। এমন অনৈতিক কর্মকাণ্ডের জন্য ন্যূনতম আফসোসও ছিল না তার। অনেকে তো অনেক দুর্নীতি করতেছে, কিন্তু সেই জায়গাটাতে আমি কখনোই যাই নাই। এবং আমি শুধুমাত্র চাইছি যে আহতরা, যদিও কারণ অনেক আহত আছে যারা সুস্থ, আমি বলছি যে ভাই আপনারা প্রয়োজনে যারা সুস্থ আছেন তারা একজন অসুস্থ আহতর পিছনে দাঁড়ান। জুলাই ফাউন্ডেশন বলছে বেশ কয়েকটি পরিবারের আবেদনের সাথে আফরিনের নাম আসায় বিষয়টি অনুসন্ধান করেন তারা। খোঁজ নেওয়ার চেষ্টা করে জানতে পারে যে উনি শুধু এই জায়গা না, উনি সাথে 7-8টা জায়গা থেকে উনি টাকা নেয়, ইভেন উনি শহীদ পরিবারের কাছ থেকেও টাকা নেয়। উনি সমাজসেবা থেকে যে গভর্নমেন্টের যে টাকাটা দেওয়া হচ্ছিল, ওখানে 20,000 টাকা পাইলে উনি সবাইকে বলতো যে 20,000 টাকা থেকে 10,000 টাকা দেন, যদি এই 10,000 টাকা এই মুহূর্তে না দেন পরবর্তী যে অনুদানটা আসবে ওটা আপনি পাবেন না।
অভিযুক্ত আফরিনকে পুলিশে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। একসময় স্থানীয় আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিলেন, এরপর যোগ দেন বিএনপিতে। দ্বাদশ সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির অংশ নেন। বরিশালের সে আব্দুল হান্নান এখন নিজেকে পরিচয় দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা হিসেবে, যদিও এনসিপির হাইকমান্ড বলছে তাদের কোনো উপদেষ্টা নেই। বিব্রত স্থানীয় এনপিপি কর্মকর্তা নেতারা। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। সড়কে সড়কে ব্যানার আর পোস্টার নিজের ছবির সাথে যুক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 2 নেতার ছবি। এনসিপির উপদেষ্টা হিসেবেও নিজেকে উল্লেখ করেছেন আব্দুল হান্নান শিকদার। রাজধানীর ব্যবসায়ী আব্দুল হান্নান শিকদারের বাড়ি বরিশাল সদরের দিনার গ্রামে। স্থানীয়রা জানান একসময় স্থানীয় আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিলেন, পরে যোগ দেন বিএনপিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ বরিশাল 5 আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী হয়ে পরাজিত হন। রমজানের ঈদের 2 দিন আগে নিজেকে এনসিপির উপদেষ্টা উল্লেখ করে টানান পোস্টার। আমি এই পর্যন্ত ওনাকে 2 বার দেখছি। একবার ওই যে আগে গত জাতীয় নির্বাচনের সময় নাকি একটা গাড়ি নিয়ে শোডাউন করছে। সে এমপি ইলেকশন করছিল এর আগের বার, এবারও ইনশাল্লাহ এমপি ইলেকশন করবে। তো দোয়া টোয়া চাইয়ে ব্যানার সে লাগাই দিয়ে গেছে। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে ঈদের দ্বিতীয় দিন প্রীতি ফুটবলের আয়োজন করেন হান্নান শিকদার। সেখানেও ব্যবহার করা হয় এনসিপির ব্যানার। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ। এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের দাবি, এখনও উপদেষ্টা পরিষদ গঠন হয়নি দলে। আমরা আসলে ওখানে বুঝতে পারি নাই যে এখানে অন্য কোনো কেউ বা অন্য রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কেউ এসে এটা আয়োজন করছে বা কিছু না। আমাদের উপদেষ্টা কমিটি হয়নি। আচ্ছা, উনি এখন কিভাবে দাবি করছেন আমি জানি না। আমাদের যারা আছেন তাদের সাথে আলাপ করে পরবর্তীতে জানাতে পারবো যে এটা আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। হান্নান শিকদারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় এনপিপি নেতারা। মনোনয়ন নেয়ার পরে যখন সাবমিট করে তখনও করার সময় আমরা ছিলাম না এবং সাবমিট করার সময় আমরা ছিলাম না। তার মানে আমরা বুঝে গেছি যে সে আসলেই একটা পরবর্তীতে ফায়দা লোটার জন্য সে আসছে। ব্যানার ফেস্টুনে এনসিপির উপদেষ্টা পদ ব্যবহার নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি হান্নান শিকদার। তবে আগামী নির্বাচনে এনসিপি থেকে প্রার্থী হতে চান তিনি। যোগ দিছি, কিন্তু এখনো তো আপনার কমিটি টমিটি দেয় নাই। তো ভারবেলি বলছিল যে আপনাকে উপদেষ্টা হিসেবে রাখবো, আপনারা বয়স্ক মানুষ, আমাদেরকে বুদ্ধি দেবেন বা সামনে আগায় নিয়ে যাবেন দলকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 আসন থেকে আম প্রতীকে মাত্র 250টি ভোট পেয়েছিলেন হান্নান শিকদার। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পহেলা বৈশাখ ও নববর্ষ বরণের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন চলছে। সরাসরি যাচ্ছে সেখানে। পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করবে। এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারবো বলে আমরা আশা করছি। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে, প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। শোভাযাত্রায় সাংবাদিক ভাই বোনদের অংশগ্রহণ এবং আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে সকল বয়সী ও শ্রেণী এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে সফল করে তোলবার আন্তরিক আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে। খাল উদ্ধারে নতুন পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পানি আইনের বদলে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে সিএস অনুযায়ী। তাই পুনর্মূল্যায়ন করা হয়েছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের। এতে অপ্রয়োজনীয় অনেক কিছু বাদ দেওয়ায় ব্যয় কমছে। উদ্ধার কাজে কোনো ধরনের আপোষ না করার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। মানিকনগর এলাকায় 50 বছরেরও বেশি সময় বসবাস করছেন রহমতুল্লাহ। চোখের সামনে মান্ডা খাল দখল হতে হতে সংকুচিত হতে দেখেছেন তিনি। মান্ডা পোলের গোড়া থেকে নৌকা দিয়ে আপনার যেটা অতি দিবঙ্গত সড়ক যেটা মানে বিশ্ব রোড মধুমিতা হল রোহানে চলে যায়। এই খাল আগে ছিল এই এলাকার মানুষের যোগাযোগের মাধ্যম। পরে ময়লা আবর্জনা ফেলে খালটি ভরাট করা হয়েছে। এক সময়ের আশীর্বাদ খালটি এখন এলাকাবাসীর জন্য অভিশাপ। এখানে পরিষ্কার হইতেছে না গত 6 মাস ধরে, এভাবে পড়ে রয়েছে এখানে। এই ময়লার গন্ধে থাকা যায় না, আর মশায় অসুস্থ, ওষুধ বলতে কিছুই দেওয়া হয় না। বেকার করি কিছু টাকা পয়সাও দিছে, দেওয়ার পর ওনারা সরে গেছে, আবার কিন্তু ওনারা দেখা যায় এরপরে আবার ওনার আগে জায়গা এসে পড়ছে। মান্ডা, শ্যামপুর, জিরানি ও কালুনগর খাল পুনরুদ্ধার ও স্থাপনা নির্মাণে 2020 সালে 898 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। জলাবদ্ধতা নিরসন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলেও অসংখ্য সেতু, ফুডকোর্ট, টয়লেট, বৈদ্যুতিক খুঁটি স্থাপনও এতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর অনেক কিছুই অপ্রয়োজনীয় বিবেচনায় প্রকল্পটি আবার পুনর্মূল্যায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এটা তো 900 কোটি টাকা ছিল, আমার মনে হয় এটা অ্যারাউন্ড হয়তো 6± এরকম হতে পারে আর কি, প্রায় 30% আমি আশা করতেছি যে কমে যাবে। অ্যামিউজমেন্টের যে বিষয়গুলো সেগুলো আমরা চেষ্টা করব ঠিক রাখার, এবং অনেক জায়গায় আমাদের স্পেস আছে সেখানে আমরা তৈরি করতে পারবো আশা করতেছি। তো সব কম্পোনেন্ট কিছু কিছু বাদ যাবে, সব ইম্পর্টেন্ট যে কম্পোনেন্টগুলো সেগুলো আমরা বাদ দেব না। আগের প্রকল্পে পানি আইন অনুযায়ী খাল উদ্ধারের সিদ্ধান্ত ছিল। তাতে পাড় থেকে 30 ফুট পর্যন্ত দখল উচ্ছেদ হতো। পুনর্মূল্যায়নে সেটি বদলে সিএস রেকর্ড অনুযায়ী উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। এখন একটা 5তলা বিল্ডিং বা 10তলা বিল্ডিং মালিক, তাকে আমি কোথায় রিহেবিলেট করব? এই কারণেই মূলত পানি আইন অনুযায়ী যে হয় সেখান থেকে আসলে মূলত ফিরে আসা হয়েছে আর কি। খালগুলো কি ন্যারো হয়ে যাচ্ছে না, খালগুলো সিএস অনুযায়ী খালের যে রেকর্ড সেটা ঠিক আছে। বাস্তবতাটাকে মেনে নিয়েও যদি আমরা সিএসে যাই, পুরোপুরি সিএস মানতে হবে, এবং এখানে যারা অবৈধভাবে বিল্ডিং করেছেন তাদের ব্যাপারে কোনো আপোষ চলবে না। সেই দখলদারের সাথে যদি রাষ্ট্রের কোনো সেই অর্থে সেটাকে মেনে নেওয়ার চরিত্র তৈরি হয়, তাহলে ভবিষ্যতেও ঢাকার যে কোনো খাল মানুষ দখল করবে এবং পরে ধরে নিবে যে এটা আর উদ্ধার করা হবে না। যত্রতত্র অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত বাদ দিয়ে খাল পুনরুদ্ধারে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। কেন খালের মধ্যে সিভিল ওয়ার্কসের মাধ্যমে কর্পোরেশনের ফুডকোর্ট বানাতে হবে? হয়তো একটা দুইটা প্রয়োজনীয়, অধিকাংশ অপ্রয়োজনীয়। মূল উদ্দেশ্যই থাকে টাকা মারার জন্য। এই ধরনের একদমই অপ্রয়োজনীয় পূর্ত কাজগুলোকে টোটালি বাদ দেওয়া উচিত। প্রকল্পের অজুহাতে স্বাভাবিক পরিষ্কার কার্যক্রম না করায় খালগুলোর বিভিন্ন স্থানে আবর্জনা জমে ভরাট হয়ে গেছে। মান্ডা খাল দখল উচ্ছেদ এবং সংস্কার প্রকল্প শেষ হওয়ার কথা 2026 সালে। এখন প্রকল্পটি পুনর্মূল্যায়ন চলছে। এতে করে নিশ্চিতভাবে বলা যায় আগামী বছর শেষ হচ্ছে না প্রকল্পটি। ফলে প্রকল্পের মেয়াদ যেমন বাড়বে, ঠিক তেমনি বাড়বে এলাকার মানুষের দুর্ভোগও। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দিন দিন সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। ময়লা আবর্জনার ছড়াছড়ি, অপরিচ্ছন্নতা আর অব্যবস্থাপনা প্রকট। বেহাল অবস্থা দেখে হতাশ দূরদূরান্ত থেকে আসা পর্যটকরাও। তার উপর হোটেল মোটেলের অতিরিক্ত ভাড়া আদায় এবং খাবারের গলা কাটা দাম নিয়ন্ত্রণে নেই কোনো পদক্ষেপ। পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতে, কিন্তু সেখানে গিয়ে দেখতে হয় এই হাল, ময়লা আবর্জনা, উচ্ছিষ্টের ছড়াছড়ি। ছুটির দিনে সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত লক্ষাধিক পর্যটকের ঢল নামে। অপরিচ্ছন্নতা আর অব্যবস্থাপনা তখন আরও প্রকট হয়। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন, সাগর থেকে ভেসে আসা বর্জ্য সয়লাভ চারপাশ। ডাস্টবিন কোনো এক জায়গায় করে দেয়, দেখা যায় সেখানে এগুলা সেফ থাকে, যেটা বলো পরিবেশের ময়লা হয় না। বিভিন্ন রকম পেয়ারা মাখা বিক্রি করে ওই কাপগুলোর কারণে ডিস্কটা বেশি নোংরা হয়ে যায়।
পর্যটন শহরে যে ব্যবস্থাপনা শৃঙ্খলা নজরদারি থাকার কথা কক্সবাজারে তার ছিটে ফোটাও নেই। হোটেল মোটেলে অতিরিক্ত ভাড়া, খাবারের গলাকাটা দাম, যান চলাচলে নৈরাজ্য এসব নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ পর্যটকরা। পর্যটক যারা আছে তারা ছবি তুলতে গিয়ে বিভিন্ন কিছু কিনতে গিয়ে যে হয়রানির শিকার হয়, অতিরিক্ত দাম নেয়। অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট সব কিছুতেই ওভার সিন্ডিকেট হচ্ছে, তো অবশ্যই আপনারা এগুলো দেখার কোশিশ করবেন, এরকম সিন্ডিকেট না হোক। সৈকতে পরিচ্ছন্ন কর্মী 40 জন, পর্যটক বেশি হওয়ায় পরিচ্ছন্নতা রক্ষা করা কঠিন হচ্ছে দাবি প্রশাসনের। অন্যদিকে পর্যটকদের সচেতনতাও জরুরি বলছেন স্থানীয়রা। পর্যটকদের অ্যাওয়ারনেস যেন বৃদ্ধি করে এই ধরনের সমন্বিত পরিকল্পনা যদি নেওয়া হয় তাহলে আমাদের এই কক্সবাজার পর্যটন হাবটা আন্তর্জাতিক মানে মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারবে। এখন তো আসলে ঈদ উপলক্ষে অনেক পর্যটক কক্সবাজার আসছে, সেই ক্ষেত্রে আসলে লিমিটেশন থাকে, চেষ্টা করে যাচ্ছি এবং এটা অতি সত্ত্বর সবগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা আরো জোরদার করে ফেলবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ। নাটোরের গুরদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুমারখালী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাঠের মধ্যে একটি পুকুরে হাঁসের জন্য শামুক কুড়াতে গিয়েছিলেন ভুক্তভোগী নারী। এ সময় তাকে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত জাকারিয়া হোসেন। রাজি না হলে জোরপূর্বক ভুক্তভোগীকে পাশের ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে জাকারিয়া তার সাথে থাকা কাঁচি দিয়ে ভুক্তভোগী নারীকে জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে একটি উঠানে এসে জ্ঞান হারান ওই নারী। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া পলাতক। গাজা জুড়ে গত 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে 29 ফিলিস্তিনের। উপত্যকার বিভিন্ন স্থানে তেল আবিবের বর্বর হামলা চলছে, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। বৃহস্পতিবার সকাল থেকে চালানো হামলায় গাজা সিটিতে মৃত্যু হয়েছে 13 জনের। এখনও অনেকে চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিভিল ডিফেন্স রেস্কিউ টিম। এদিকে শুক্রবার খান ইউনিসে নতুন করে প্রথম দুটি হামলায় কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। শহরের পূর্বাঞ্চলে শেখ নাসের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়। পরে কাতিবা এলাকায়ও বর্বরতা চালায় তেল আবিব, যাতে প্রাণ যায় আরও 6 জনের। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা ইসরায়েল পুনরায় হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রাণ গেছে 1,500-এর বেশি ফিলিস্তিনির। কৈশোরের সোনালী সময়টুকু কেটেছে ইসরায়েলি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। বলছি ফিলিস্তিনি তরুণ আহমেদ আল মানাসরার কথা। ইসরায়েলি বসতিতে হামলার মিথ্যা অভিযোগে 10 বছর আগে কারাগারে পাঠানো হয় নিরপরাধ এই কিশোরকে। সে সময় বয়স ছিল মাত্র 13। অবশেষে দুঃস্বপ্ন থেকে মিলল মুক্তি। বৃহস্পতিবার ছাড়া পান ইসরায়েলি কারাগার থেকে। আহমেদ মানাসরাকে যখন অন্ধকার কারাগারে নিয়ে যাওয়া হয় তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। 9.5 বছর সাজা ভোগ করার পর অবশেষে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন তিনি। 2015 সালের 15ই অক্টোবর জেরুজালেমের অবৈধ ইসরায়েলি বসতিতে হামলার অভিযোগ আনা হয় মানাসরার বিরুদ্ধে। আত্মরক্ষার নামে সেদিন ইসরায়েলিরা গুলি করে হত্যা করে মানাসরার 15 বছর বয়সী চাচাতো ভাইকে। গুরুতর আহত হন তিনিও। ফিলিস্তিনি সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবদালাফো বাসাম জানান, মুক্তির দিন তাকে বরণ করে নিতে কারাগারের মূল দরজায় অপেক্ষা করছিল স্বজনরা, কিন্তু কারাগারের বদলে অজ্ঞাত এক স্থান থেকে এনে পরিবারের কাছে হস্তান্তর করে ইসরায়েলি সেনারা। দীর্ঘ কারাবাসের পর বৃহস্পতিবার পরিবারের সদস্যদের কাছে ফিরে গেছেন আহমেদ মানাসরা। মুক্তি পাওয়ার পরও নানা বিধিনিষেধ মেনে চলতে হবে মানাসরাকে। জেরুজালেমের বিভিন্ন স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।